হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? চলে এসেছি তোমাদের হিরক স্যার, আর তোমরা আছো এখন HM ক্লাসরুমে। তো তোমাদের আজকে একটা নতুন টপিকস, নতুন চ্যাপ্টার নিয়ে আজকে আমরা শুরু করব এই ক্লাস। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমরা কোন ক্লাস ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার অর্থাৎ স্কেলার ভেক্টর আমরা শুরু করতে চলেছি। তো এই স্কেলার ভেক্টর শুরু করার আগে তোমাদের একটু বলে দিই, কাইনেমেটিক্স চ্যাপ্টার এবং স্কেলার ভেক্টর থেকে টোটাল তোমাদের 12 নম্বর আছে। এর আগে আমরা ইউনিট 1-এ ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট অর্থাৎ ভৌত জগৎ এবং পরিবেশ থেকে 3 নম্বর ছিল। তো এটা থেকে স্মৃতিবিজ্ঞান এবং স্কেলার ভেক্টর অর্থাৎ কাইনেমেটিক্স এবং স্কেলার অ্যান্ড ভেক্টর এটা ইউনিট 2-তে আছে। এটা থেকে তোমাদের আছে টোটাল 12 নম্বর। তো আমি যদি ওয়েটেজ হিসাবে 50% করেও ধরি, তাহলে তোমার 6 নম্বর করে আসছে। তাহলে দেখো 6 নম্বর থাকুক বা 8 নম্বর থাকুক, এই স্কেলার ভেক্টর চ্যাপ্টারটা এমনই, এখান থেকে কিন্তু তুমি পুরো নাম্বারটাই তুলতে পারবে। তো এই স্কেলার ভেক্টর চ্যাপ্টার ক্লাসগুলো আমি আলোচনা করব, তোমরা ভালো করে লক্ষ্য করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা নতুন এসেছো, পুরনো ক্লাসগুলো যারা দেখোনি তারা পুরো চ্যানেলে গিয়ে পুরনো ক্লাসগুলো দেখে নাও। ভালো লাগলে লাইক করে কমেন্ট করো। ওকে, চলো শুরু করা যাক স্কেলার ও ভেক্টর। তো ভৌত রাশিগুলোকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করতে পারি, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তো এই স্কেলার রাশি কাকে বলছে না, যেসব রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই, অর্থাৎ যাদের কেবল মান দিয়েই তাদের সম্পূর্ণরূপে বিবেচনা করা যায়, যাদের অভিমুখের কোনো প্রয়োজন হয় না, যেমন ভর, সময়, ঘনত্ব ইত্যাদি। তাহলে কি কি হতে পারে? মাস, ওকে, টাইম, ডেনসিটি, এছাড়াও আরও অন্যান্য কিছু ভৌত রাশি আছে যেগুলোর মান আছে কিন্তু অভিমুখ নেই, তাদেরকে বলা হবে স্কেলার রাশি। আচ্ছা, এখানে বলো তো ক্ষেত্রফল কি রাশি? ক্ষেত্রফল বা এরিয়া। দেখো, এটা ভালো করে একটু লক্ষ্য করো, মনে রাখো, ক্ষেত্রফল কিন্তু একটা ভেক্টর রাশি এবং এর মান, ক্ষেত্রফলের যা মান তাই মান। এর অভিমুখ কী হবে না, ক্ষেত্র ভেক্টরের অভিমুখ যে জায়গাতে আমরা ক্ষেত্রফল নির্বাচন করি তার সঙ্গে অভিলম্ব দিকে, অর্থাৎ এভাবে হয় ওপর দিকে বা নিচের দিকে, এইভাবে অভিলম্বের দিকে থাকবে এর ক্ষেত্র ভেক্টরের অভিমুখ। বোঝাতে পারলাম? এবার চলো, এবার আসছি ভেক্টর কাকে বলে। ভেক্টর কাকে বলবো না, আমরা স্কেলারে দেখেছিলাম যার মান আছে অভিমুখ নেই। ভেক্টর হচ্ছে যার মান ও অভিমুখ দুই থাকবে, মান ও অভিমুখ যার উভয় আছে তাকেই বলা হবে ভেক্টর রাশি। এবং ভেক্টর রাশির যোগ ভেক্টর যোগের সূত্রানুযায়ী, যেমন ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, এগুলো আমরা একটু পরে আসছি। স্কেলার রাশির ক্ষেত্রে কী ছিল, সেই রাশির যোগফল কিন্তু সাধারণ গাণিতিক নিয়মেই হয়েছিল, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে এর যোগ কিন্তু ভেক্টর রাশির যেসব সূত্র আছে, যোগের সূত্র আছে, সেসব নিয়ম অনুযায়ী হয়। তাহলে আমরা যেমন বলতে পারি কি কি হতে পারে না, সরণ, বেগ, গতিবেগ, ভরবেগ, ত্বরণ, টর্ক, ওকে, ক্ষেত্রপ্রাবল্য। তাহলে এই সব সরণ, বেগ, ভরবেগ, ত্বরণ, টর্ক, ফোর্স বা বল, তাহলে কি কি হতে পারে দেখো, ডিসপ্লেসমেন্ট যেটাকে আমরা সরণ বলছি, ভেলোসিটি অর্থাৎ গতিবেগ, ভরবেগ মোমেন্টাম, এক্সিলারেশন বা ত্বরণ, ফোর্স বা বল, টর্ক। এছাড়া আরও কিছু আছে। তাহলে দেখো, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, মোমেন্টাম, এক্সিলারেশন, ফোর্স, টর্ক, এগুলো কিন্তু সবই ভেক্টর রাশি এবং এগুলোর যোগ সাধারণ সূত্রানুযায়ী না হয়ে ভেক্টরের সূত্রানুযায়ী হয়। তো চলো এইবার আমরা জেনে গিয়া, এবার তোমাদের জন্য একটা প্রশ্ন থাকছে যে আচ্ছা বলো তো, তড়িৎ প্রবাহ, ওকে, তড়িৎ প্রবাহ বা কারেন্টের কিন্তু মান অভিমুখ দুই আছে, তাই তো? মান অভিমুখ দুই আছে,
তাহলে কি একে আমরা ভেক্টর রাশি বলবো? ভেক্টর রাশি বলবো না, কারণ এই কারেন্টের যোগ বিয়োগ নিয়ম কিন্তু ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী হয় না। একইভাবে বল বা ক্ষেত্র, প্রাবল্য, ক্ষেত্রফল এগুলো ভেক্টর রাশি হওয়া সত্ত্বেও চাপ কিন্তু ভেক্টর রাশি নয়, চাপ স্কেলার রাশি। যেমন মান ও অভিমুখ কেন দুভাবে বলতে হয়, দুরকম বলতে হয়? বেগ, ধরলাম বেগ, যে কোনো বস্তুর বেগ আমাকে জিজ্ঞেস করা হলো যে ওই বাইকটার বেগ কত। আমি যদি বলি 20 কিলোমিটার/আওয়ার, শুধু যদি এটা বলি তাহলে কিন্তু সেই বেগকে সম্পূর্ণরূপে তার গতির বর্ণনা দেওয়া যাচ্ছে না। তাহলে কি বলতে হবে? যে বাইকটার গতিবেগ কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে 20 কিলোমিটার/আওয়ার। ওকে, চলো তাহলে এবার দেখি যে ভেক্টরকে আমরা প্রকাশ করব কি করে, বা ভেক্টর কিভাবে প্রকাশ করা হয়, কিভাবে অঙ্কন করা হয় সেগুলো আমরা দেখি। রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর, ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করছি বা ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করছি। তীর চিহ্নযুক্ত যে কোনো রেখাংশ ভেক্টরকে প্রকাশ করবে। যেমন ধরো ও বিন্দু থেকে একটি রেখাংশ এ পর্যন্ত গিয়েছে, ও হলো যার ইনিশিয়াল পয়েন্ট, ওকে, ইনিশিয়াল পয়েন্ট, এ যার ফাইনাল পয়েন্ট, ওকে, ফাইনাল পয়েন্ট। এটা আদি বিন্দু, এটা শেষ বিন্দু বা অন্তিম বিন্দু। এই যে ও এ সরলরেখা, ও এ সরলরেখার মান হবে এর, ও এ সরলরেখার দৈর্ঘ্য, দৈর্ঘ্য এই ভেক্টরের মান। আর অভিমুখ কি না, ও থেকে এর দিকে যে তীর চিহ্ন, এই তীর চিহ্ন বোঝাচ্ছে যে এর অভিমুখ কোন দিকে, এই ভেক্টরের অভিমুখ কোন দিকে। আবার ভেক্টরকে আমরা সাধারণত ক্যাপিটাল আর এর মাথায় তীর চিহ্ন এটা দিয়েও বোঝানো যায়, সরি ক্যাপিটাল আর না, স্মল আর, স্মল আর এর উপরে অ্যারো। তাহলে এক্ষেত্রে বলতে পারি যদি ও থেকে এ পর্যন্ত কোনো বস্তু বা কণাটা 25 মিটার দূরত্ব অতিক্রম করে থাকে, তাহলে ও এ সমান ও এ ভেক্টরের মড ইকুয়ালস টু 25 হলো, এবং এর অভিমুখ কোন দিকে না, ও থেকে এ দিকে। এবার আমরা বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে আলোচনা করব। বিভিন্ন ধরনের ভেক্টর কি কি ভেক্টর হতে পারে সেগুলো আমরা দেখব, টাইপস অফ ভেক্টর। প্রথমেই আসি সমান ভেক্টর। কি বললাম? সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টরস। তাহলে সমান ভেক্টর কাকে বলবো না, এক জাতীয় রাশি বা এক জাতীয় ভেক্টর তাদের মান ও অভিমুখ যদি সমান হয় তখন তাকে আমরা বলবো সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। কীরকম না, দেখা গেল এটা একটা ভেক্টর এবং ঠিক দেখা গেল সমজাতীয় আরেকটা ভেক্টর যার মান অর্থাৎ দৈর্ঘ্য এবং অভিমুখ একই, ওকে, তাকে বলা হবে সমান ভেক্টর। মান ও অভিমুখ একই হলে তাকে বলা হবে সমান ভেক্টর। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, সাপোজ কোনো একটা বস্তুর ওপর বল 5 নিউটন প্রয়োগ করা হলো এবং বল 5 নিউটন প্রয়োগ করার ফলে বস্তুটির সরণ ঘটল 5 মিটার। তাহলে কি হলো? বল 5 নিউটন দেওয়ার ফলে সেই বস্তুটির সরণ হলো 5 মিটার। তাহলে বলো তো, এখানে বল এবং সরণ উভয়ই তো ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি, সরণও ভেক্টর রাশি। তাহলে কি এ দুটো সমান ভেক্টর? এ দুটো কি সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর এগুলোকে বলা যায়? না, বলা যায় না। কারণ সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টরের সংজ্ঞাতেই আমরা বলেছি যে দুটি একই জাতীয় রাশি বা দুটি একই জাতীয় ভেক্টর হতে হবে। তাহলে আইদার দুটোই বল হতে হবে
অথবা দুটোকেই সরণ হতে হবে, অথবা যে কোনো রাশি সেটা দুটোই একই রাশি হতে হবে, সমজাতীয় রাশি বা সমজাতীয় ভেক্টর হতে হবে। এরপর আসি সমান ভেক্টর হলো, এরপর আসি আমরা বিপরীত ভেক্টর। ওকে, বিপরীত ভেক্টর বা একে লিখতে পারি আমরা অপোজিট ভেক্টর। তাহলে অপোজিট ভেক্টর আমরা কাকে বলবো? দেখো, লক্ষ্য করো, আমরা এর আগে সমান ভেক্টর কি বলেছিলাম? যে দুটি সমজাতীয় রাশির মান এবং অভিমুখ যদি একই হয় সেটা হয় সমান ভেক্টর। বিপরীত ভেক্টর কি হবে? যে একই জাতীয় রাশির অন্তর্গত যে কোনো দুটি ভেক্টর, একই জাতীয় রাশি, অর্থাৎ সেটা বল হতে পারে, দুটোই বল অথবা দুটোই সরণ বা দুটোই ভরবেগ, দুটোই টর্ক, দুটোই ক্ষেত্র প্রাবল্য, যা হোক, দুটো একই জাতীয় রাশি বা দুটো একই জাতীয় ভেক্টর হতে হবে। দুটো একই জাতীয় ভেক্টরের মান একই, কিন্তু অভিমুখ যদি আলাদা হয়, মান একই কিন্তু অভিমুখ যদি আলাদা হয়, তখন এদেরকে বলা হবে অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর। বোঝা গেল? তো এরপর আসি, এরপর কি আসবো আমরা? এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টর বা লিখতে পারি কোলিনিয়ার ভেক্টরস। কোলিনিয়ার ভেক্টরস। তো কোলিনিয়ার ভেক্টর কাকে বলবো? না, মান নির্বিশেষে সমস্ত সমান্তরাল বা বিষম সমান্তরাল ভেক্টরকে বলা হবে এক রেখীয় ভেক্টর। তাহলে সমান্তরাল বা বিষম সমান্তরালটা কি একটু ভালো করে লক্ষ্য করো। আমি প্রথমে সমান্তরাল ভেক্টর দেখাচ্ছি। সমান্তরাল ভেক্টর কি হতে পারে? দেখো, এ বি সমান্তরাল ভেক্টর। দেখো, সি ডি এটাও সমান্তরাল ভেক্টর। তাহলে সমান্তরাল ভেক্টর অথবা বিষম সমান্তরাল। তাহলে বিষম সমান্তরালটা কী রকম জিনিস সেটা খেয়াল করো, একটু লক্ষ্য করো। বুঝতে পেরেছ বিষম সমান্তরাল কি? দেখো, এরকমও যদি হয় তাতেও হবে এক রেখীয় ভেক্টর। তাহলে এবার এদেরকে এক রেখীয় বলছি কেন? সাপোজ এখানে যদি তোমরা এক একটা করে সরু সরু কাঠি কল্পনা করো, এক একটা করে সরু কাঠি কল্পনা করো, প্রত্যেকটা কাঠিকে যদি আমরা সমান দূরত্বে নিয়ে আসি, সবগুলো কিন্তু একটা রেখার উপর এসে পতিত হবে। একটা রেখার উপর এসে পতিত হবে, কিন্তু সব রেখাগুলো অর্থাৎ সব ভেক্টরগুলো একটা রেখার উপর কিন্তু এসে পতিত হবে। ওই জন্যেই এই ভেক্টরগুলোকে বলা হবে কোলিনিয়ার ভেক্টরস বা একরেখীয় ভেক্টর। এরপর আমরা বলছি একরেখীয় ভেক্টর হলো, এরপর আমরা আসছি একতলীয় ভেক্টর। একতলীয় ভেক্টর কাকে বলবো? কোপ্লেনার, অর্থাৎ কোপ্লেনার ভেক্টরস বা একতলীয় ভেক্টর। আচ্ছা, একতলীয় মানে তোমরা কথাটার মধ্যেই বুঝতে পেরেছ যে যে সমস্ত ভেক্টর একটা তলে পড়ে থাকবে, একটা তলে থাকবে, সেই সমস্ত ভেক্টরকে একতলীয় ভেক্টর বলে, বা একই তলে অবস্থিত যতগুলি ভেক্টর সবাইকেই বলা হবে একতলীয় ভেক্টর। যেমন ধরে নিলাম আমাদের এই যে হোয়াইট বোর্ডটা, যেই বোর্ডের ওপর আমরা লিখছি, এই বোর্ডটা একটা তল। ধরে নিলাম এই তলের ওপর আমরা এম এন ও পি একটা তল কল্পনা করলাম। এখানে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, ডি একটা ভেক্টর, ই একটা ভেক্টর। তাহলে এই যে এতগুলো ভেক্টর আছে, কোনো ভেক্টর কি কারোর দিকের সঙ্গে মিলে আছে? না কোনো সমান্তরাল ভেক্টর, না কোনো বিষম সমান্তরাল ভেক্টর, না কোনো সমান ভেক্টর, না কোনো বিপরীত ভেক্টর, কোনো রকম ভেক্টর এখানে নেই। কিন্তু তবুও একটা তলে কিন্তু এই ভেক্টরগুলো পড়ে আছে। এজন্যেই এই ভেক্টরগুলোকে বলা হবে
একতলীয় ভেক্টর। তাহলে একতলীয় ভেক্টর কি সেটা বুঝতে পারলে। আচ্ছা বলো তো, আমরা এর আগে যে জেনে এসেছি সমান্তরাল ভেক্টর, সমান্তরাল ভেক্টর কি একতলীয় ভেক্টর হতে পারে? কমেন্ট করে জানাও যে সব সমান্তরাল ভেক্টর একতলীয় হতে পারে কি না। ওকে, আচ্ছা এরপর একতলীয় ভেক্টরের পর এরপর আমরা আসছি কনকারেন্ট ভেক্টর। কনকারেন্ট ভেক্টরস অর্থাৎ সমবিন্দু ভেক্টর। সমবিন্দু ভেক্টর, সমবিন্দু ভেক্টর মানে কি? কথাটার মধ্যেই আছে, তোমরা একটু ভালো করে খেয়াল করো। সমবিন্দু অর্থাৎ একই বিন্দু, কোনো একটা বিন্দু তাদের প্রত্যেকের কমন থাকবে। তাহলে কোনটা কমন থাকবে না? দিস ইজ ইনিশিয়াল পয়েন্ট। অর্থাৎ আদি বিন্দু যদি একই হয়, যেসব ভেক্টরগুলোর আদি বিন্দু একই হবে সেই সব ভেক্টরগুলোকে বলা হবে কনকারেন্ট ভেক্টরস বা সমবিন্দু ভেক্টর। যেমন যেমন এখানে একটি বিন্দু ও থেকে একটা ভেক্টর এ, একটা ভেক্টর বি, একটা ভেক্টর সি, একটা ভেক্টর ডি, এতগুলি ভেক্টর বেরিয়েছে। আরও বেরোতে পারে, অসংখ্য ভেক্টর বেরোতে পারে। একটা বিন্দু থেকে অসংখ্য ভেক্টর বেরোতে পারে। তো এই ভেক্টরগুলোকে বলা হবে কনকারেন্ট ভেক্টরস। আচ্ছা একটু ভালো করে লক্ষ্য করো, আমাদের যে ত্রিমাত্রিক দেশ, ও এক্স অক্ষ, ও ওয়াই অক্ষ, ও জেড অক্ষ, ও এক্স, ও ওয়াই, ও জেড প্রত্যেকটা কিন্তু মূলবিন্দু 0 0 0 থেকে অগ্রসর হয়েছে। অর্থাৎ এই তিনটি অক্ষও কিন্তু এগুলো কনকারেন্ট ভেক্টরস বা সমবিন্দু ভেক্টর আমরা বলতে পারি, তাই তো? তো চলো এরপর আসছি আমরা কি না 3D ভেক্টরস। 3D ভেক্টরস বা ত্রিমাত্রিক দেশে অবস্থিত ভেক্টরস। 3D ভেক্টরস আমরা কাকে বলবো? না ত্রিমাত্রিক দেশ কি আমরা দেখলাম এখনই, ও এক্স, ও ওয়াই, ও জেড। ও এক্স, ও ওয়াই, ও জেড। তাহলে এই ত্রিমাত্রিক তলে অবস্থিত যে কোনো ভেক্টরকে আমরা বলবো 3D ভেক্টরস। যেমন সাপোজ ধরে নিলাম ও এক্সের দিকে এক্স ঘর এলো কোনো বিন্দু, তারপর ওয়াই অক্ষের দিকে ওয়াই ঘর গেল এবং জেড অক্ষের দিকে জেড ঘর গেল। তাহলে এই যে বিন্দুটা অবস্থিত হলো, ইনিশিয়াল পয়েন্ট কি ছিল ও, ফাইনাল পয়েন্ট কি হলো সাপোজ ধরে নিলাম এ। তাহলে এই যে ভেক্টর, এই ভেক্টরটাকে বলা হবো 3D ভেক্টরস যার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড। এই ইউনিট ভেক্টরের তাৎপর্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ইউনিট ভেক্টর কিন্তু সব জায়গাতে লাগবে এরপরে আমাদের যে কোনো প্রবলেম করতে গেলে। ইউনিট ভেক্টর কি না, ধরে নিলাম সাপোজ আদি বিন্দু থেকে অন্তিম বিন্দু পর্যন্ত একটি ভেক্টর যাকে আমরা বললাম ভেক্টর আর। কোনো নির্দিষ্ট দিকে যে ভেক্টরের পরম মান 1 তাকে বলা হবে ওই অভিমুখে একক ভেক্টর। এবং একক ভেক্টরকে আমরা ডিনোট করি এন ক্যাপ, স্মল এন ওপরে ক্যাপ, অর্থাৎ এন ক্যাপ। একে আমরা বলি এন ক্যাপ। এই এন ক্যাপ দ্বারা আমরা ইউনিট ভেক্টরকে ডিনোট করি। তাহলে এই ভেক্টরের ক্ষেত্রে এন ক্যাপ কি না, এন ক্যাপ ইকুয়ালস টু আর ভেক্টর বাই মোড অফ আর। অর্থাৎ কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা ওই ভেক্টরের একক ভেক্টরের অভিমুখ পাই। তাহলে একক ভেক্টর হলো কি না, কোনো ভেক্টরকে তার পরম মান দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা একক ভেক্টর পাই। এরপর আমরা আসছি একক ভেক্টরের পর এরপর আমরা আসছি জিরো ভেক্টর। জিরো ভেক্টর কি না, জিরো ভেক্টর বা একে আমরা বলতে পারি নাল ভেক্টর। নাল ভেক্টর অর্থাৎ শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর। তাহলে জিরো ভেক্টর বা নাল ভেক্টর কাকে বলবো? যে ভেক্টরের আদি বিন্দু এবং অন্তিম বিন্দু একই। তাহলে জিরো ভেক্টর কাকে বলবো?
যার আদিবিন্দু এবং অন্তিম বিন্দু একই, অর্থাৎ যার সরণ শূন্য এবং যার নির্দিষ্ট কোনো অভিমুখ নেই, তাকে আমরা বলবো জিরো ভেক্টর বা নাল ভেক্টর। সাপোজ পি সমান কিউ, ওকে, দুটো ভেক্টর, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি পি মাইনাস কিউ ইকুয়ালস টু 0। তাহলে এর মূল ধর্মগুলি কি? এই শূন্য ভেক্টরের 1 নম্বর আমরা বলতে পারি পি প্লাস 0 সমান জিরো ভেক্টর বা নাল ভেক্টর। 2 নম্বরে বলতে পারি n ইন্টু জিরো ভেক্টর ইকুয়ালস টু জিরো ভেক্টর, যেখানে কি না n হলো যেখানে পূর্ণ সংখ্যা, এবং বলতে পারি পি ক্রস জিরো ভেক্টর ইকুয়ালস টু জিরো ভেক্টর বা নাল ভেক্টর। তাহলে আমরা জিরো ভেক্টর বা নাল ভেক্টর কাকে বলে সেটা আমরা দেখতে পেলাম, ইউনিট ভেক্টর কাকে বলে সেটা আমরা দেখতে পেলাম, এবং নাল ভেক্টর বা জিরো ভেক্টরের ক্ষেত্রে সবথেকে বড় কথা কি না যোগ হোক গুণ হোক যাই হোক সেই ভেক্টরের চিহ্ন জিরোর মাথাতে কিন্তু অ্যারো চিহ্ন থাকবে, অর্থাৎ এটা যে নাল ভেক্টর বা জিরো ভেক্টর সেটা আমরা বুঝতে পারছি এর মাথায় অ্যারো চিহ্ন দেখে। এটা হলো শুধু জিরো আর এটা হলো জিরো ভেক্টর, এটা হলো শুধু জিরো আর এটা হলো নাল ভেক্টর। এরপর আসছি ইম্পর্টেন্স অফ জিরো ভেক্টর বা শূন্য ভেক্টরের গুরুত্ব কি। কারণ শূন্য ভেক্টরটা এমনি এমনি নেওয়া হয়নি, শূন্য ভেক্টরটা যে রাখা হয়েছে তার নিশ্চয়ই কিছু গুরুত্ব আছে, তাই তো? তো 1 নম্বর গুরুত্ব আমরা কি বলতে পারি না দুটো সমান ভেক্টরের অন্তরফলে বোঝানোর জন্য, অন্তরফল বা বিয়োগফল বোঝানোর জন্য কিন্তু আমাদের জিরো ভেক্টর বা নাল ভেক্টরের প্রয়োজন আছে। যেমন আমরা একটু আগেই বলেছিলাম জিরো ভেক্টর বা নাল ভেক্টরের সময় পি ও কিউ যদি দুটি সমান ভেক্টর হয় তাহলে কিন্তু পি মাইনাস কিউ, পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টরকে আমরা জিরো ভেক্টর দিয়ে ডিনোট করব। ওকে, এরপর দুটো ভেক্টরের অন্তর্বর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, কি অন্তর্বর্তী কোণ, অর্থাৎ অন্তর্বর্তী কোণ 0 ডিগ্রি, বা দুটো সমান্তরাল ভেক্টর, কি বললাম সমান্তরাল ভেক্টরের গুণফল কিন্তু জিরো ভেক্টর হয় বা শূন্য ভেক্টর হয়। তাহলে দুটো সমান্তরাল ভেক্টর যদি এ ও বি দুটো সমান্তরাল ভেক্টর হয়, কি তাই তো? সমান্তরাল ভেক্টর হলে আমরা কি লিখতে পারি এ ক্রস বি ইকুয়ালস টু 0, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু জিরো ভেক্টর। অর্থাৎ দুটো ভেক্টর সমান্তরাল কিনা সেটা প্রমাণ করার জন্যেও আমাদের কিন্তু এই নাল ভেক্টর বা জিরো ভেক্টর ইম্পর্টেন্সটা কিন্তু খুব বেশি। কারণ যেখানে আমরা নির্ণয় করতে যাব, আমরা পরে দেখব যে দুটো ভেক্টর দেওয়া থাকবে এবং প্রমাণ করতে বলা হবে যে প্রমাণ করো এই দুটি ভেক্টর লম্ব না একে অপরের সঙ্গে সমান্তরাল আছে। যখন সমান্তরালের কথা আসবে বা সমান্তরাল প্রমাণ করতে বলা হবে তখন কিন্তু আমাদের এটা দিয়েই প্রমাণ করতে হবে, তাই তো? আচ্ছা, এরপর আমরা আসছি 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি না যখন কোনো বল, বল নয়, 3 নম্বর পয়েন্ট কি কোনো বস্তু যদি সমবেগে যায়, তাহলে কোনো বস্তু যদি সমবেগে যায় তাহলে তার ত্বরণ কি হবে? সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ কি হয়? ত্বরণ হয় 0। ত্বরণ কি হয়? 0। তাহলে এই সমবেগে গতিশীল বস্তু, বেগ একটি ভেক্টর রাশি, তাহলে সেই বেগের সমবেগে গতিশীল বস্তুর যে ত্বরণ হবে, ত্বরণ কিন্তু হবে 0 ভেক্টর। ত্বরণ কিন্তু হবে 0 ভেক্টর। এই ত্বরণকে বোঝানোর জন্য 0 ভেক্টরের প্রয়োজনীয়তা আছে বা 0 ভেক্টর দ্বারাই এই ত্বরণকে বোঝানো হয়। যে বস্তু সমবেগে গতিশীল তার ত্বরণকে 0 ভেক্টরের দ্বারা বোঝানো হয়। আচ্ছা, স্থানাঙ্ক ভেক্টর আসার আগে বলে দিই যে আমরা একটু আগে দেখেছিলাম ইউনিট ভেক্টর। তো ইউনিট ভেক্টর আমরা ত্রিমাত্রিক দেশে
এক্স অক্ষ বরাবর যার ইউনিট ভেক্টরকে আমরা আই ক্যাপ দিয়ে প্রকাশ করি, ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে জে ক্যাপ দিয়ে প্রকাশ করি, এবং জেড অক্ষ বরাবর তোমরা বুঝতেই পারছো আই জে, জেড অক্ষ বরাবর কি হবে না স্মল কে ভেক্টর। তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যথাক্রমে ইউনিট ভেক্টরকে আমরা আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ দ্বারা প্রকাশ করি। এরপর আসছি আমরা অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। অবস্থান ভেক্টর কাকে বলবো না, যে কোনো অক্ষ ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকে বোঝানোর জন্য আমরা যে ভেক্টর দ্বারা প্রকাশ করি সেই ভেক্টরকে বলা হবে অবস্থান ভেক্টর। কোনো অক্ষ সাপেক্ষে কি কোনো অক্ষ ব্যবস্থায় আমরা ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থা নিয়ে নিলাম, যেখানে ও এক্স, ও ওয়াই, ও জেড, ও হচ্ছে মূল বিন্দু যার স্থানাঙ্ক 0 0 0। এই ব্যবস্থায় ধরে নিলাম কোনো একটি বিন্দু পি বিন্দু যার স্থানাঙ্ক এক্স, ওয়াই, জেড। তাহলে এই স্থানাঙ্ক, এই বিন্দুকে প্রকাশ করার জন্য আমাদের কোন ভেক্টরটা আঁকতে হবে না ওপি ভেক্টর। ওপি ভেক্টরকে আমি আর ভেক্টর দিয়ে যদি ডিনোট করি তাহলে লিখতে পারি এই পজিশন ভেক্টর বা স্থানাঙ্ক ভেক্টর ওপি ইকুয়ালস টু আর ভেক্টর ইকুয়ালস টু লিখতে পারি আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জেড। এটি হলো এক্স ওয়াই জেড বিন্দুকে বোঝানোর জন্য যে ভেক্টর আমরা এঁকেছি সেই ভেক্টর বা পজিশন ভেক্টর। এবং এর মান কি হবে, এই ভেক্টরের মান আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। হ্যালো হ্যালো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা জানাও তোমরা। ভালো লেগে থাকলে লাইক করো এবং কমেন্ট সেকশনে জানাও কেমন লেগেছে। হ্যাঁ, তবে এই ভিডিও শেষ করার আগে তোমাদের জন্য একটা কোশ্চেন। কি কোশ্চেন? সকল একরেখীয় ভেক্টর কি একতলীয় ভেক্টর হবে? আর অল কোলিনিয়ার ভেক্টরস কোপ্লেনার? তোমরা কমেন্ট সেকশনে যাও, ইয়েস অথবা নো তোমরা কমেন্ট করে জানাও যে এই উত্তরটা কি হবে। ফিরে আসছি পরের ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ল অফ ট্রায়াঙ্গেল, অর্থাৎ লব্ধির সূত্র। লব্ধির সূত্র কি? ল অফ ট্রায়াঙ্গেল, এটা আমরা আলোচনা করব। তো ফিরে আসছি পরবর্তী ক্লাসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো এরপর আমরা নেক্সট ক্লাসে কি আসবো না লব্ধি ভেক্টর সম্বন্ধে আমরা জানবো। লব্ধি ভেক্টর অর্থাৎ ধরো একাধিক ভেক্টর থাকলে তাদের যোগ কিভাবে হবে, তাদের লব্ধি ভেক্টর কি হবে, সেই লব্ধি ভেক্টরের কি কি সূত্র, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এগুলো নিয়ে আমরা আগামী ক্লাস। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা জানাও তোমরা। ভালো লেগে থাকলে লাইক করো এবং কমেন্ট সেকশনে জানাও কেমন লেগেছে। হ্যাঁ, তবে এই ভিডিও শেষ করার আগে তোমাদের জন্য একটা কোশ্চেন। কি কোশ্চেন? সকল একরেখীয় ভেক্টর কি একতলীয় ভেক্টর হবে? আর অল কোলিনিয়ার ভেক্টরস কোপ্লেনার? তোমরা কমেন্ট সেকশনে যাও, ইয়েস অথবা নো তোমরা কমেন্ট করে জানাও যে এই উত্তরটা কি হবে। ফিরে আসছি পরের ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ল অফ ট্রায়াঙ্গেল, অর্থাৎ লব্ধির সূত্র। লব্ধির সূত্র কি? ল অফ ট্রায়াঙ্গেল, এটা আমরা আলোচনা করব। তো ফিরে আসছি পরবর্তী ক্লাসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।